আপনি যদি জেনে শুনে বিয়েটা করে থাকেন তাহলে আপনাকে ধন্যবাদ, তবে না জেনে শুনে করে থাকলে দুঃখিত। বাসর ঘরে বরের মুখ থেকে এহেন কথা শুনে বাকরুদ্ধ মেহরিন। এক প্রকার ইচ্ছের বিরুদ্ধে গিয়ে এই বিয়েটা করতে হয়েছে তাকে। জোর করে বিয়ে দেওয়ায় রাগ করে ছেলের ছবিও দেখেনি সে। কিন্তু হঠাৎ এমন কথা শুনে সে ঘোমটা তুলতে তুলতে বলল, আপনি বলতে কি চাইছেন? সামনে দাঁড়ানো ব্যক্তির দিকে তাকাতেই চিৎকার করে উঠে মেহরিন। মেহরিনকে হঠাৎ চিৎকার করতে দেখে প্রহর নিজেও থতমত খেয়ে যায়। মেহরিন রাগে ফুঁসছে তখন থেকে। তার মতো দুধে আলতা গায়ের রঙের মেয়ের সাথে কিনা এমন কালো একজন লোকের সাথে বিয়ে দিল তার বাবা। বাবার উপর প্রচণ্ড রাগ লাগছে মেহরিনের। প্রহরকে হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে সে রাগান্বিত স্বরে বলল, আপনার ব্যাপারে তো আমাকে কিছুই জানানো হয়নি। এটা আমার সাথে অন্যায় হয়েছে। আমি আর এক মুহূর্ত এখানে থাকব না। প্রহর অবাক কণ্ঠে শুধালো, আপনি আমার ছবি দেখেননি? আমার পরিবার থেকে তো সবই জানিয়েছিল আপনার পরিবারকে। প্রহরকে তোতলাতে দেখে মেহরিন যেন আকাশ থেকে পড়ল। একজন মানুষের ভেতর এত খুঁত না, সে এই বিয়েটা কিছুতেই মানতে পারবে না, মরে গেলেও না। সে খানিকটা অবাক সুরে বলল, আপনি তোতলা? প্রহর যেন লজ্জা পেল তার কথায়। তার চোখ দুটো দেখলেই বোঝা যাচ্ছে। সে মাথা নেড়ে সায় জানাতেই মেহরিন দ্রুত বিছানা থেকে উঠে চলে যাওয়ার জন্য পা বাড়াতেই আবার কিছু একটা ভেবে থেমে যায়। বাড়ি ফিরে যেতে পারবে না সে। বাড়ি ফিরে গেলে তার বাবা মেজর শহীদুল আলম তাকে আর ঢোকাবে না। তাই সে হতাশ হয়ে সোফায় বসতেই প্রহর তার দিকে এক গ্লাস পানি এগিয়ে দিল। মেহরিন অবাক হল তাকে দেখে। একটু আগেই এত নিচ করে কথা শোনালো লোকটাকে, আর লোকটা কিনা তাকে পানি এগিয়ে দিচ্ছে। এক ঢোক পানি খেয়ে মেহরিন বলে উঠল, আমি আপনার সাথে কিছুতেই থাকব না। আপনার সাথে আমার স্ট্যাটাস যায় না। আমার প্রেমিক আছে। কিছু সময় থেমে সে আবারও বলা শুরু করল, 6 মাস পর আমাদের ডিভোর্স হবে। আশা করি আপনার কোন সমস্যা নেই। প্রহর এতক্ষণ চুপচাপ তার কথা শুনছিল। শেষের কথা শুনে সে স্মিত হেসে বলল, আমার কোন সমস্যা নেই। এমনিতেও আপনার মতো পরীর সাথে আমার মতো এত খুঁত নিয়ে চলা মানুষের কখনো মিল হবে না। মেহরিন চুপ করে রইল তার কথায়। প্রহর বিছানা থেকে ফুল ঝেড়ে পরিষ্কার করে দিয়ে বলল, আপনার কাছে আমার একটাই অনুরোধ। আমার বাবা নেই, মায়ের কাছেই মানুষ আমি। যতদিন না ডিভোর্স হচ্ছে ততদিন আর 10টা স্বাভাবিক দম্পতির মতো সংসারের নাটক করতে পারবেন না। হয় আমার মা খুব কষ্ট পাবে। আমার মা 6 মাস পর ইন্ডিয়া চলে গেলে তখন আমি নিজে ডিভোর্সের সব ব্যবস্থা করে দিব আপনাকে। ঠিক আছে, তাহলে এটাই আমাদের চুক্তি। আপনি এখানে ঘুমান, আমি সোফায় ঘুমাবো। মেহরিন আর কিছু বলল না। সোফা থেকে উঠে সে বিছানায় শুয়ে পড়ল। প্রহর আলো নিভিয়ে সোফায় শুয়ে পড়ল। সে মনে মনে বলল, আমার মতো কালো ছেলের সাথে কি আর কেউ থাকতে চাইবে? আসলেই বামুন হয়ে চাঁদে হাত বাড়িয়েছি। 6 মাস তারপর মেয়েটা মুক্তি পেয়ে যাবে আমার কাছ থেকে। সোফায় ঘুমানোর অভ্যাস নেই প্রহরের। মাঝরাতে এদিক থেকে ওদিকে ফিরতে গিয়ে সে সোফার উপর থেকে ঠাস করে নিচে পড়ে যায়। হঠাৎ শব্দ হওয়ায় মেহরিন ফোনের আলো জ্বালিয়ে দেখতে পায় প্রহর নিচে বসে কপাল চেপে ধরেছে। সে দ্রুত উঠে আলো জ্বালিয়ে প্রহরের কাছে এসে বলল, আপনি পড়ে গিয়েছিলেন? প্রহর এদিক ওদিক তাকিয়ে মিনমিন করে বলল, ও হ্যাঁ, আসলে সোফায় ঘুমানোর অভ্যাস নেই তো তাই। ব্যথা পেয়েছেন? কপালে ব্যথা পেয়েছি, ফুলে গিয়েছে। মেহরিন ঠোঁট টিপে হেসে প্রহরকে পর্যবেক্ষণ করতে লাগল। মনে মনে বলল, লোকটা দেখছি খুব আবেগী, একদম আবেগের বস্তা। কিন্তু সে হাসি চেপে রেখে প্রহরকে সোফায় বসিয়ে বলল, আপনি বিছানায় শুয়ে পড়ুন। আপনাকে সোফায় ঘুমাতে হবে না। না থাক, আমি সোফায় ঘুমাতে পারব। আমার জন্য আপনার অসুবিধা হোক আমি চাই না। আমার কোন অসুবিধা হবে না, আপনি শুয়ে পড়ুন। মেহরিনের কথায় প্রহর বিছানায় উঠে শুয়ে পড়ল। মেহরিন মাঝে একটা কোল বালিশ দিয়েছে অবশ্য।
কিছু সময়ের পরিচয়ের মাঝেই লোকটার প্রতি এক প্রকার বিশ্বাস চলে এসেছে তার মাঝে। বড্ড সহজ সরল মানুষ। লোকটার জায়গায় অন্য কেউ হলে হয়তো এক্ষুনি তার বাবার কাছে নালিশ করে পাঠিয়ে দিত অথবা জোর জবরদস্তি করত, কিন্তু মেহরিনের কেন যেন এই লোকটাকে বেশ ভোলা ভালা লাগল। এই বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে মেহরিন। বয়সের তুলনায় বেশ ম্যাচিউর সে, তবে ইচ্ছের বিরুদ্ধে বিয়ে দিয়ে দেওয়ায় মেজাজ কিছুটা চড়ে আছে তার। 4 বছরের সম্পর্ক ছিল তার, কিন্তু সেই ছেলে বেকার হওয়ায় মেহরিনের বাবা শামসুল আলম রাজি হননি। ব্যাস বাধ্য মেয়ের মতো বাবার কথায় বিয়েটা করতে হলো তাকে। কিন্তু মেহরিন ভাবেনি তার কপালে এমন কোন ছেলে জুটবে। মেহরিনের গায়ের রং দুধে আলতা হলেও প্রহরের গায়ের রং কালো, যাকে শ্যামবর্ণ ও বলা যায় না। তার উপর ছেলে তোতলা। এই ব্যাপারটা কেন যেন মানতে পারছে না সে। সমবয়সী এক ছেলেকে ভালোবেসেছিল মেহরিন, কিন্তু বেকার হওয়ায় তার বাবা রাজি হয়নি রোহানের সাথে বিয়ে দিতে। এমনকি হাতে পায়েও ধরেছিল সেই ছেলেকে বিয়ে করতে, কিন্তু তার মেজর বাপ মানল না, জোর করে বিয়ে দিল এই লোকটার সাথে। তোতলা হলেও মেনে নিত সে, কিন্তু কালো হওয়ায় তার মন কিছুতেই মানছে না। রাস্তায় যখন সে বের হবে তখন লোকে দেখলে কি বলবে ভেবেই কান্না পাচ্ছে মেহরিনের। শেষ পর্যন্ত কিনা তার কপালে এত দুর্গতি। রোহানের কথা ভাবতেই মন খারাপ হয়ে গেল। 4 বছরের সম্পর্ক তাদের, অথচ এখন কিনা সে অন্য কারো স্ত্রী। এসব ভাবতে ভাবতে কবে চোখ লেগে এসেছে টেরই পায়নি মেহরিন। রজনীর কৃষ্ণবর্ণ চাদর ধীরে ধীরে গুটিয়ে নিতে শুরু করেছে প্রকৃতি। পূর্বাকাশের কপালে ফুটে উঠেছে প্রভাতের প্রথম সোনালি টিপ। আলোর কোমল স্পর্শে জেগে উঠছে নিদ্রামগ্ন ধরিত্রী। শিশির স্নাত ঘাসের ডগায় ঝলমল করছে সূর্যের প্রথম কিরণ। সোনালি আভা জানলার ফাঁক বলে ভেসে আসছে। মেহরিন শাড়ির আঁচলটুকু সয়ত্নে মাথার ওপর টেনে নিয়ে ধীর পায়ে রুমের বাইরে বেরিয়ে এলো। রান্নাঘরে যেতেই দেখতে পেল তার শাশুড়ি রান্নাঘরে রুটি বানাচ্ছে। মেহরিন উনার পাশে দাঁড়াতেই শেফালি বেগম বললেন, চা বানিয়ে ফেলো ঝটপট, নিজের সংসারে নিজেকেই করতে হয় সব। মেহরিন উনার কথায় কিছুটা অপ্রস্তুত হয়ে বলল, জি আম্মা। কাজ করতে বলেছি দেখে রাগ হচ্ছে মেহের। এখন থেকে অভ্যাস করে নাও, মামেকে মিলেই এখন থেকে সব কাজ করতে হবে। মেহরিন অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে শেফালি বেগমের দিকে। মানুষটা কত তাড়াতাড়ি তাকে আপন করে নিল। শেফালি বেগমকে বেশ রুচিশীল মনে হল মেহরিনের। শাড়ি পরার ভঙ্গি থেকে শুরু করে কথাবার্তায়ও এক ধরনের মাধুর্যতা মিশে রয়েছে। পরিপাটি করে খোপা করে চুলে পাক ধরেছে কিছুটা। চা বানানো শেষ হতেই বসার ঘরে থাকা মাঝারি সাইজের টেবিলে এসে বসল সে। ইতিমধ্যে প্রহরও চলে এসেছে। গতকাল রাতে সোফা থেকে পড়ে যাওয়ায় কপালের এক পাশ ফুলে ঢোল হয়ে গিয়েছে। সে মেহরিনের পাশে এসে বসতেই মেহরিন তাকে চায়ের কাপ এগিয়ে দিল। গরম গরম চায়ের সাথে রুটি বেশ ভালো লাগে প্রহরের। বর্তমানে ব্যাংকে চাকরি করছে সে। বয়স সবে 31-এর কোঠায় পড়েছে। বেশ নম্র ভদ্র ব্যক্তিত্বের মানুষ সে। খাওয়া শেষে প্রতিদিনের মতো শেফালি বেগমকে সালাম করে বেরিয়ে যেতে নিবে, ঠিক তখনই তিনি প্রহরের কপালের ফুল ওঠার দিকে তাকিয়ে বলে উঠলেন, তোমার কপালে কি হয়েছে প্রহর? ফুলে গিয়েছে কেন হঠাৎ করে? শেফালি বেগমের প্রশ্ন শুনে মেহরিন আঁতকে উঠল। এই বুঝি প্রহর বলে না দেয় তার জন্য এই অবস্থা। ভয়ে এক মুহূর্তের জন্য জমে গেল সে। কিন্তু তাকে অবাক করে দিয়ে প্রহর মুখ কালো করে বলে উঠল, পড়ে গিয়ে ব্যথা পেয়েছি আম্মা, জজ্জরে ব্যথা পেয়েছি। একটু দেখি শুনে চলবে না তুমি? বউ এসেছে তবুও এত খামখেয়ালিপনা করলে চলবে? এখন মেহের চলে এসেছে, সেই তোমার সব খামখেয়ালিপনা দূর করবে। প্রহর মায়ের কথা শুনে মনে মনে বলল, সেই ভাগ্য আমার নেই আম্মা। আপনার বোমাকে আর 6 মাস পরেই চলে যেতে হবে, এই বন্ধন ছিন্ন করে। তার সাথে আমায় মানায় না। মনের কথা মনেই রেখে দিল সে। মেহরিন তাদের কথোপকথন আর প্রহরের ভাবভঙ্গিমা দেখে বুঝল লোকটা বেশ আবেগী। সে বিড়বিড় করে বলল, আবেগের বস্তা একদম। প্রহর বেরিয়ে যেতেই শেফালি বেগম মেহরিনের দিকে তাকিয়ে বললেন, আমার ঘরে এসো, দুজনে কিছুক্ষণ গল্প করি।
শেফালি বেগম এই বলে নিজের ঘরে চলে যেতেই মেহরিন ও উনার পিছু পিছু চলে গেল। বেশ সাজানো গোছানো ঘর, সবকিছু পরিপাটি করে রাখা। ঘরে প্রবেশ করতেই এক অন্য রকম শীতল অনুভূতি ছেয়ে গেল। শেফালি বেগম তেলের বোতল মেহরিনের দিকে এগিয়ে দিতেই সে হাতের তালুতে খানিকটা তেল নিয়ে উনার মাথার তালুতে মালিশ করতে শুরু করল। কিছু সময় তাদের মাঝে নীরবতা চলল। অতঃপর শেফালি বেগম হুট করেই বলতে শুরু করলেন, প্রহর সেবার 10ম শ্রেণীতে যখন উনি মারা গেলেন, একমাত্র ছেলে হওয়ায় বেশ আদরে মানুষ করেছি ছেলেটাকে। বলতে পারো প্রহর ছিল আমাদের চোখের মণি। মার বলো বকা বলো সব আমিই দিতাম, তার বাবা কখনো ফুলের টোকাও দেননি ছেলেকে। আমার একটা মেয়ের শখ ছিল অবশ্য। কবে থেকে দিন গুনছিলাম কবে আমার ঘরে একটা মেয়ে আসবে যে আমাকে মামা বলে মুখে ফেনা তুলে ফেলবে, শাসন করবে। এখন তো তুমি চলে এসেছ। মেহরিন স্মিত হাসল উনার কথায়। মানুষটা কত আময়িক। মেহরিনের ইচ্ছে করল একটিবার জড়িয়ে ধরতে উনাকে। মাত্র 2 বছর বয়সে মাকে হারিয়েছে সে। মায়ের ভালোবাসা পায়নি বললেই চলে। শেফালি বেগমের এত আদর ভালোবাসা যেন মেহরিনকে শুধু মুগ্ধ করেই যাচ্ছে। শেফালি বেগম আবারও বলতে শুরু করলেন, সড়ক দুর্ঘটনায় মারা যান উনি। বাবার অকাল মৃত্যু মেনে নিতে পারেনি প্রহর। এইদিকে আমরা একদম পথে বসে গিয়েছিলাম। নিজের বলতে শুধু এই বাড়িটাই ছিল। কি থেকে কি হয়ে গেল বুঝতেই পারিনি। সেই থেকে শুরু হলো প্রহরের যুদ্ধ। অল্প বয়স থেকেই সংসারের হাল ধরেছে ছেলেটা। আমি চেয়েছিলাম চাকরি করতে, কিন্তু প্রহর এতে রাজি ছিল না। অনেক করে বোঝানোর পরেও রাজি হয়নি সে। প্রহরের বাবা আমায় খুব ভালোবাসতেন, উনার মৃত্যুর পর আমায় খেতে খাওয়া লাগবে এটা মানতে পারেনি প্রহর। ঘরে বসেই সেলাই কাজ করে যা পেতাম তাই দিয়েই টুকটাক চলে যেত আমাদের মা ছেলের। এরই মাঝে কিছু টিউশন জোগাড় করেছিল প্রহর। নিজের পড়াশোনার সাথে সাথে 5টি টিউশনও করাতো সে। কলেজে ভর্তি হওয়ার পর টিউশন ছেড়ে জমানো টাকা দিয়ে খামার দিল। মাত্র 17 বছর বয়স থেকে সংসারের হাল ধরেছে সে। প্রতিদিন হাড়ভাঙ্গা পরিশ্রম করে আমায় সাংসারিক কাজেও সাহায্য করত, যেন কখনো মনে না হয় আমার মেয়ে নেই বলে সাহায্য করার মতো কেউ নেই। তোমার কাছে আমার একটাই চাওয়া মেহের, আমার ছেলেটা একটু ভালোবাসার কাঙাল। তুমি তাকে নিজের মতো করে আগলে রেখো, দেখবে সে তোমাকে পৃথিবীর সমস্ত সুখ দেওয়ার চেষ্টা করবে। ছেলেটা বড্ড আবেগী, সহজ সরল। অল্পতেই নিজের ইমোশন আটকাতে পারে না। তোমার কাছে আমার একটাই অনুরোধ, তুমি তার ঘরণী হয়ে তার ঘর সামলাবে, তাকে সামলাবে। এই মায়ের আবদারটা কি রাখবে? মেহরিন কি বলবে খুঁজে পেল না। গতকাল রাতের কথা মনে পড়ে গেল তার। 6 মাস পরেই তাকে এসব ছেড়ে চলে যেতে হবে তার কাঙ্ক্ষিত স্থানে। কিন্তু শেফালি বেগমকে সে নিরাশ করতে পারল না। আলতো হাতে উনার হাত ধরে বলল, কথা দিচ্ছি আম্মা, আজীবন তার পাশে থাকব আমি। প্রহর সন্ধ্যায় বাড়ি ফিরলে ঘুরতে যেও দুজনে। এটাই সময় তোমাদের একে অপরকে চেনা জানার। মেহরিন উনার কথায় মাথা নেড়ে সায় জানাল। তেল দেওয়া শেষ হতেই শেফালি বেগম মেহরিনকে বললেন, তুমি ঘরে গিয়ে বিশ্রাম নাও। মেহরিন টেবিলে থাকা চায়ের কাপ ধুয়ে রুমে চলে গেল। গতকাল চিন্তায় থাকায় রুমটা ভালো করে দেখা হয়নি। ছেলে হয়েও প্রহীরের ঘর বেশ গোছানো। রুমের একপাশে বইয়ের একটা তাক। মেহরিন সামনে এগিয়ে দেখল তাক পুরানো সব। সেখান থেকে সে অপেক্ষা, আরণ্যক, দেবী, বিষবৃক্ষ, কপালকুণ্ডলা সহ আরও কিছু বই নিয়ে নিল পড়ার জন্য। মেহরিন তার ঘর দেখে মোটামুটি বুঝতে পারল লোকটা বই পড়ুয়া। তার নিজেরও বউতে বেশ ভালো লাগে।